শেয়ার স্ক্রিন। তোমরা কি 4.2 এক্সাম্পল 4.2 দেখতে পাচ্ছ এখন? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আইসোলেশন তো আমি দেখতেছি না। আমার মনে হয় ও ভুল করেছে, 4.3 এর কোশ্চেনটা করেছে, তাই না? এই যে এখানে স্যার না স্যার স্যার আমি হচ্ছে স্যার কোশ্চেনটা মানে আই স্যাচুরেশন সূত্রটা স্যার মানে একটু স্যার বুঝতেছিলাম না স্যার যে কোত্থেকে আসতেছে। আইসোলেশনের সূত্র সেটা তো তুমি কোশ্চেনটা করলা, পেলা কোথায় সেটা হলো কথা। স্যার এটাই স্যার স্যার এটা বইয়ে হচ্ছে एग्जांपल 4.2 তে লেখা আছে যে ডিটারমাইন দ্য স্যাচুরেশন লেভেল ফর দ্য সার্টেন নেটওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো ওইজন্য হচ্ছে একটা 4.3 তে থাকার কথা সেটা এটা সম্ভবত। বইয়ে তো 4.2 তে দেয়া। স্যার বইতে 4.2 তেই দেওয়া স্যার। এই যে এখানে বই কোনটা তোমাদের? ইসের বই, ওই যে বয়েল স্টেটের বই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যাচুরেশন কারেন্ট স্যার সম্বন্ধে এটা না স্যার, বয়েল স্টেট বইটা স্যার এটা না, আরেকটা স্যার। আমি এই বয়েল স্টেটের বই আমি খুলিনি, এটা আমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যাচুরেশন সম্বন্ধে বলি। তোমাদের স্যাচুরেশন বোঝানোর জন্যই এখানকার 4.3 এক্সাম্পলটা করতে বলেছিলাম, সেখানে আছে স্যাচুরেশন সম্বন্ধে, ঠিক আছে। তাহলে আমি 4.3 তে তোমরা যে পড়েছো, তাহলে কি পড়ে কি বুঝেছো 4.3 এক্সাম্পলটা? একটু মিলিয়ে দেখি স্যার। হ্যাঁ আমি দেখি। এইটা হলো তোমার সম্ভবত 4.3, এই যে এটা 4.3। এখানে কি আছে কিনা TIP 2955 and TIP 3055 to power transistor, the value of স্যার হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি মানে স্যার কোশ্চেনটা ছিল স্যার বইতে দেওয়া আছে যে আই স্যাচুরেশন সমান ভিসিসি বাই আরসি স্যার। এখন মানে এই সূত্রটা আসলে পয়েন্টটা এটাই বলবো, হ্যাঁ বলছি আমার এখানেও আছে একটা, হ্যাঁ দাঁড়াও, show them using sketch। আচ্ছা, তাহলে 4.4 এ চলে যাই আমরা। হ্যাঁ 4.4 এ যেহেতু তোমাদের কোনো কোশ্চেন নাই, তাহলে আমি মনে হচ্ছে 4.4 এ সম্ভবত এটা থাকতে পারে। 4.4 এ তো দেখছি না। আমরা কি এই বায়াসিং শুরু করেছিলাম না? এই 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 টপিক গুলো গত ক্লাসে ডিসকাস করেছি না? আচ্ছা, তাহলে এইটার পরে ছিল বোধহয় প্রবলেমটা। এই যে এখানে স্যাচুরেশন অফ ট্রানজিস্টর, ঠিক আছে। এই যে এই কোয়েশনটাই কিন্তু তোমরা বলেছো, তাই না? এই কোশ্চেন কে করতেছো দেখো তো, এইটা না? তাহলে এইটার থিওরিটা হলো, আমরা যদি একটু বায়াসিং এ চলে যাই, বায়াসিং সার্কিটটার দিকে যদি তাকাই, তাহলে একটা ট্রানজিস্টর কখন স্যাচুরেশন হয়ে যায় বলতো? তখন তার কালেক্টর ইমিটারের ভোল্টেজ কত হয়? এই কালেক্টর স্যাচুরেশন হলে এই কালেক্টর ইমিটারের ভোল্টেজ কত হয়? যখন 0 হয়, 0 হয়। আর থিওরিটিক্যালি 0, আর প্র্যাকটিক্যালি হয় হলো 0.2 ভোল্ট। হ্যাঁ, স্যাচুরেশনে গেলে এর এই ভ্যালুটা কত হয়ে যাবে? প্র্যাকটিক্যালি হবে হলো 0.2 ভোল্ট। আমরা 0.2 ভোল্টকে যদি নেগলেক্ট করি, তাহলে এই ভোল্টেজটাকে আমরা কত ধরতে পারি? 0 ধরতে পারি। তাহলে এইটাকে 0 করতে হইলে তোমার এখানে যে ভিসিসি ভোল্টেজ তুমি সাপ্লাই দিয়েছো, এই সাপ্লাই ভোল্টেজটা ফুললি ড্রপড হয়ে যাবে কার অ্যাক্রসে? আরসির অ্যাক্রসে। তাহলে আরসির অ্যাক্রসে তোমার পুরো ভোল্টেজ ড্রপ হয়ে গেল। তাহলে একটা ইকুয়েশন লিখো দেখি তোমরা, যে এখানে আমরা যদি, আচ্ছা আমিও লিখবো তোমাদের সাথে, এক মিনিট, আমি একটা এই, হ্যাঁ তাহলে, আচ্ছা আমি মাইক্রোফোনটা ছেড়ে দিয়েছি, এখন কি শুনতে সমস্যা হয় তোমাদের? শোনা যাচ্ছে? না স্যার, শোনা যায়, অনেক আস্তে শোনা যায়। অনেক আস্তে শোনা যায়। তাহলে আমি টাইপ করতে হলে আমার মাইক্রোফোন কে ধরে রাখবে? টাইপ করতে হলে আমি তো 2 হাতে টাইপ করি, এক হাতে তো সমস্যা হয়ে যায়। আচ্ছা স্যার টাইপ তো মানে কথা খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য। আচ্ছা আমি টাইপ করছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা দেখালাম সেটা হলো, স্যাচুরেশন হওয়ার জন্য আমাদের কি হতে হবে? ফুল ভোল্টেজটা চলে যেতে হবে। আর আরে আমার কম্পিউটার তো অনেক স্লো হয়ে গেছে। ভি না, লিখতে পারি না, এতক্ষণ পরে আসছে।
না এটা দিয়ে লেখাই যাচ্ছে না। ফাইলটা একটু বড় হওয়াতে কিনা না অন্য কোনো ফাইল ওপেন হয়ে আছে, ভাইরাসে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমি তাহলে অন্যভাবে লিখি, দেখি এইটা আমাকে কোনো হেল্প করে কিনা। এইটার অ্যাক্রসের যে ভোল্টেজটা, সেই সমস্ত ভোল্টেজটা কি হয়ে যাবে, ভিসিসি হয়ে যাবে। তার কারণ এটাকে যে এখানে যদি তুমি লুপ অ্যাপ্লাই করো, অথবা এই লুপ তো আমাদের আছে, সেখানে যদি চলে যাই, এই যে এখানে এই ইকুয়েশনের দিকে তুমি যদি তাকাও, এই ইকুয়েশনে তোমার এই ভিসিই এর ভ্যালু কত হইতে হবে, স্যাচুরেশন হইতে হলে 0 স্যার, 0.2। হ্যাঁ, অথবা 0.2, থিওরিটিক্যালি বলি আমরা 0। তাহলে 0 হলে তাহলে তোমার আইসির ভ্যালু কত হয় বলো, এই ইকুয়েশন সলভ করলে এইটা তোমার কি হয়ে গেল, এটা হয়ে গেল VCC 0। by RC হ্যাঁ, তাহলে সেই অবস্থায় কারেন্টের ভ্যালুটা কত হলো, maximum ভিসিসি একদম বাই স্যাচুরেটেড। আরসি, ভিসিসি বাই আরসি। তাহলে এই যে তোমার ইকুয়েশনটা পেয়ে গেলেন যে এই ট্রানজিস্টরটা ফিক্সড বায়াসে স্যাচুরেশন হইতে হলে কালেক্টরের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতে হবে, ভিসিসি বাই আরসি। আরসি তুমি আচ্ছা ভিসিসি বাই আরসি এটা কি কারেন্ট? তো ভিসিসি বাই আরসি এটা কি স্যার কারেন্ট স্যার। কারেন্ট। কারেন্ট কোন টার্মিনাল দিয়ে ফ্লো করছে এই কারেন্টটা? স্যার এটা হচ্ছে আউটপুট দিয়ে স্যার। আউটপুট দিয়ে, অথবা টার্মিনাল নাম বললে কালেক্টর টার্মিনাল দিয়ে, তাই না? আচ্ছা আমি যদি বলি এটা আরসি রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করছে, অসুবিধা আছে? না না স্যার। স্যার, তাহলে এখন ওহমস ল থেকে বলো যে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, ভিসিসি আইসি RC ইনটু আরসি। তা আইসির মান পেয়েছো ভিসিসি বাই আরসি, তাই না? তাহলে ভিসিসি বাই আরসি কে গুণ করতে হবে আবার কত দিয়ে, আরসি। আরসি। তাহলে এখানকার ভোল্টেজ কত হলো, ভিসিসি। তাহলে এখানে টোটাল ভোল্টেজ দিয়েছো তুমি ভিসিসি, এন্ড অল অফ দ্য ভিসিসি উইল বি ড্রপড অ্যাক্রস আরসি। তাহলে এখানে যদি সকল ভোল্টেজ ড্রপ হয়ে যায়, এখানে কত হয়ে যাবে তাহলে? 0 হয়ে যাবে। তাহলে ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, স্যাচুরেটেড স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে ট্রানজিস্টর স্যাচুরেশন হওয়ার ফর্মুলাটা কি দাঁড়াইলো, ভিসিসি বাই আরসি। ভিসিসি। এখন বুঝেছো? জি স্যার এখন বুঝছি স্যার। আচ্ছা স্যার যদি আর ই থাকে স্যার তাহলে সূত্রটা কি হ্যাঁ, তাহলে ওই যে ই করতে হবে, দুইটা দিয়ে ভাগ করতে হবে তখন। স্যার আর গুণটা কি করব, গুণ কি শুধু আরসি দিয়ে করব নাকি তাও যোগ দিয়ে দুইটাই গুণ করবা তখন, ঠিক আছে? স্যার তাহলে তো জাস্ট নিচে আর ই বসে যাবে, আর সব ঠিক আছে। না না না, হ্যাঁ এইটা সবই ঠিক আছে ফর্মুলা, আমরা ওই ফর্মুলাও দেখবো, সেটা আসবে ভোল্টেজ ডিভাইডার বায়াসে এবং ইমিটার বায়াসে আসবে। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম, সেই এক্সাম্পলের মধ্যে কিন্তু তোমার এইটার উপর একটা কোশ্চেন ছিল। এই যে দেখো এখানে তোমরা কি পড়েছো আমি জানি না, এই যে ক্যালকুলেট করতে বলেছে, অলসো ক্যালকুলেট দ্য স্যাচুরেশন কারেন্ট কনসিডারিং ভিসি স্যাট কত ভোল্ট, 0.5 ভোল্ট, রাইট। তাহলে এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে কিন্তু ট্রানজিস্টরের অ্যাক্রসে 0 ধরতে হবে না, কালেক্টর ইমিটারের অ্যাক্রসের ভোল্টেজ তাহলে কত ধরতে হবে, 0.5। তাহলে রেজিস্টারের অ্যাক্রসে কত যাবে, ভিসিসি মাইনাস 0.5 ভোল্ট, ভিসিসি মাইনাস 0.5 divided by IC. আরসি RC. আরসি। এইটা হবে কিসের ভ্যালু, এই যে বের করলে IC value. আইসি এর ভ্যালু না আইসি IC. স্যাট এর ভ্যালু, আইসি IC that. হ্যাঁ স্যাচুরেশনে আইসি। এই যে অলসো ক্যালকুলেট দা স্যাচুরেশন কারেন্ট, হ্যাঁ আইসি স্যাটের ভ্যালু বের হবে। তাহলে এই জন্যই তো এই প্রবলেমটা গত ক্লাসে আমি পড়তে বললাম, বাসায় দেখো তোমরা তো এখান থেকে কোশ্চেনটা করতে পারতা, ঠিক আছে? তাহলে আইসি সেটের ভ্যালু তোমার কত হচ্ছে, এই যে এটা এখানে লিখে দেয়া আছে, দি স্যাচুরেশন কারেন্ট ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম ইকুয়েশন, ওই যে ওখানে একটা ইকুয়েশন সেখান থেকে। তাহলে এই যে এই ইকুয়েশন দিয়ে আমরা স্যাচুরেশন কারেন্ট ক্যালকুলেট করলাম। এটা কোন বায়াসের জন্য ক্যালকুলেট করলাম, ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস। ফিক্সড বায়াসে এইভাবে তোমরা করতে পারবে। এখন কি বুঝেছো? জি স্যার। আচ্ছা এক্সাম্পল 4.5 এখানে কিছু একটা বুঝাতে চেয়েছিলাম আমি, যে ট্রানজিস্টর আসলে আমরা যদি বায়াস করি, অনেক সময় ল্যাবে তোমরা কি করো, এখানে আন্দাজে একটা রেজিস্টার লাগিয়ে দাও, অথবা এখানে একটা আন্দাজে রেজিস্টার লাগিয়ে দাও, একটা ট্রানজিস্টরের পরিবর্তে আরেকটা ট্রানজিস্টর বসিয়ে ফেলো, তাতে এতে কি ইফেক্ট হতে পারে এখানে সেইটা এক্সপ্লেইন করা আছে। এটাতে এই কে দেখেছো,
একটা মেয়ে আমার সাথে একটু বেশি বেশি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, ওর নাম কি? এই বলো তো একটু আগে কে কথা বলছো, এক্সাম্পল দুইটার নাম কে বলতে পেরেছো? নাম্বার। হ্যালো, স্যার আমি কি ফারজানা নাম? ইয়াসমিন। ফারজানা। স্যার ফারজানা ইয়াসমিন। আচ্ছা, ফারজানা কি এই প্রবলেম দেখেছো? এটা কি পড়তে দেখেছো? না, দেখা হয়নি। স্যার করা হয়নি দেখে। করা হয়নি, তাহলে তো হবে না। সব কি এখানে স্যার করতে হবে? হ্যাঁ স্যার বলো। করছিলাম স্যার ওই স্যার, যে আইসিটি এক্সামের আগে আর কি। না না না, স্যার এক্সামের এক্সামের আগে করা পাবে কই? হচ্ছে না। এই এক্সাম্পলই ছিল না, বয়েল স্ট্রিটের বই এক্সাম্পল নাই। জি স্যার, বয়েল স্যার স্টেটের বইয়ে তো এটা এক্সাম্পল নাই, ওইখানে হ্যাঁ জাস্ট মানে দুইটাই মানে হ্যাঁ ম্যাথ হ্যাঁ, আছে, ম্যাথ আছে। ফিক্সড বাই তাহলে আছে। এটা তোমাদের আমি এই জন্য এটা দেখাই নাই, আমি বলছিলাম যে নিজেরা এটা চেষ্টা করবে। তোমাদের আজকে শুরুতেই তোমাদের যেটা কোশ্চেন হওয়া উচিত ছিল, স্যার এক্সাম্পল দুইটা আমরা দেখেছি কিন্তু পারি নাই, বুঝি নাই, এরকম একটা কোশ্চেন আমি সবার থেকে আশা করেছিলাম। তাহলে কি বুঝলা না এটা? আমি আমি এই পর্যন্ত কিন্তু গত ক্লাসে ভিডিও কি আপলোড করা হয়েছিল না? এই ভিডিওটা জি কি স্যার আপলোড আপলোড করেছি করা না? হয়েছিল। তাহলে আপলোড করলে এই অংশটুকু তো সেখানে দেখা যায়। এখন তোমাদের উচিত ছিল কি, যে এই অংশটুকুকে আমরা ধীরে ধীরে কি করব, সলভ করব। যে সলভ করতে গিয়ে তোমরা এটা পারতে না, তখন আমাকে এসে বলতে স্যার এটা হয় নাই, আমাদেরকে বুঝিয়ে দেন। এটা না হতো, তাই না? আচ্ছা যাই হোক, এখন এটার মধ্যে দেখো কি প্রবলেমটা, পড়ো, দেখো পড়ে বুঝো কিনা কি বলেছে। 4.5 অপারেটিং পয়েন্ট ক্যালকুলেট করতে বলছে। অপারেটিং পয়েন্ট বের করতে বলেছে। আর কি করতে বলেছে? ক্যালকুলেট দ্য অপারেটিং পয়েন্ট। আর কি করতে বলেছে? পরের টুকু পড়ো। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। টু চেক হাউ হায়ার ভ্যালুস অফ বিটা and RC and lower value of RB স্যাচুরেট দ্য স্যার ট্রানজিস্টর। একটু saturate জুম the করলে মনে হয় transistor. ভালো হতো। Sorry, স্যার একটু জুম করলে মনে হয় ভালো আচ্ছা হতো। আচ্ছা ঠিক আছে। এই আমি এতক্ষণ পরে জুম করছি। হ্যাঁ, কোথায় চলে গেল? কত নাম্বার ছিল? 4.5 স্যার। 4.5। জুম করাতে এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে থিওরির মধ্যে আমি এটা এক্সপ্লেন করেছি, এইটার এই বইয়ের থিওরিতে, যে এই ফিক্সড বায়াস ট্রানজিস্টর কি কি কারণে স্যাচুরেট হয়ে যায়। প্রথম কথা হলো স্যাচুরেশনের কোশ্চেনে কেন আসলাম, হোয়াই নট কাট অফ। অ্যান্সারটা হলো যে তুমি একটা ট্রানজিস্টরকে যদি এইভাবে ভিসিসির সাথে কানেক্ট করো, যে কোনো ভ্যালুর রেজিস্টার দিয়ে কানেক্ট করো না কেন, দেয়ার ইজ নো চান্স for the transistor to be operated in the cutoff. কাটঅফে যাওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? তুমি কোনোভাবে এখানে যত বড় ভ্যালুই দাও না কেন, ট্রানজিস্টর কাটঅফে যাবে না। তাহলে ট্রানজিস্টর কোথায় যেতে পারে? স্যাচুরেশনে যেতে পারে। ট্রানজিস্টর যদি স্যাচুরেশনে চলে যায় তাহলে সার্কিটটা ঠিকমতো কাজ করবে না। ট্রানজিস্টর যদি কাটঅফে চলে যায় তাহলেও সার্কিট ঠিকমতো কাজ করবে না। তাহলে একটা জিনিস আমি কনফার্ম হয়ে গেলাম, বলতো কিসের কোনটা কনফার্ম হয়ে গেলাম? যে একটা ট্রানজিস্টরের মধ্যে তুমি যদি বেজে অন্তত যত ভ্যালুরই হোক না কেন একটা রেজিস্টার লাগিয়ে যদি তাকে কোনো পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করো ফর এনপিএন ট্রানজিস্টর, ট্রানজিস্টর কখনোই আর কাটঅফে যাবে না। যাবে না। তাহলে কাটঅফ নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তাহলে কিসে যেতে পারে? তুমি যদি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু না বসিয়ে অন্য ভ্যালু বসিয়ে দাও তাহলে এটা কোথায় চলে যেতে পারে? স্যাচুরেশনে চলে যেতে পারে। এই ট্রানজিস্টরটা তিনটা কারণে স্যাচুরেশনে যেতে পারে, সেটা আমি লিখে দিয়েছি দেখো। টু চেক হাউ হায়ার ভ্যালুস অফ বিটা, বিটা যদি অনেক বড় নাও তাহলে কি হয়ে যাবে? এটা স্যাচুরেশন। স্যাচুরেশন দিতে পারে। আর সি এর ভ্যালু যদি অনেক বড় নাও তাহলে এটা স্যাচুরেশন হয়ে যাবে। আর আর বি এর ভ্যালু যদি অনেক ছোট নাও তাহলেও স্যাচুরেশন হয়ে যাবে। তাহলে প্রথম অপারেটিং পয়েন্টটা তো বের করতে পেরেছই, পারো নাই? এই যে ক্যালকুলেট দ্য অপারেটিং পয়েন্ট, অপারেটিং পয়েন্টের ফর্মুলা তো এই যে এটা গত ক্লাসে বের করলাম। আইবি কিউ সমান কত বলো? স্যার বিসিসি মাইনাস আরবি ভিবিই ডিভাইডেড বাই আরবি।
এটা কত ক্লাসে ডিরাইভ করলাম না, এই যে এই ফর্মুলা, এই জি যে স্যার ইকুয়েশন কত 4.14 ভিসিসি মাইনাস ভিবি divided by RB. ডিভাইডেড বাই আরবি। আর এইটাও মনে রেখো, এই যে এইটা, এই ইকুয়েশন দেখেছো, ভিসিই, এটাই ভিসি স্যার। কিউ ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি কিউ ইনটু আরসি আরসি আরসি, রাইট। স্যার আরসি কিউ হ্যাঁ বলো, স্যার হ্যাঁ বলো। স্যার বিটা আর আরবির ব্যাপারটা যদি স্যার 1 মিনিটে স্যার একটু মানে বলে দিতেন যে ওই দুটার থেকে কিভাবে ইফেক্টটা পড়ে। ওই দুইটার থেকে কিভাবে ইফেক্টটা পড়ে সেটা বলে দিচ্ছি। ধরো বিটা যদি ট্রানজিস্টরের যদি বেস কারেন্ট ফিক্স থাকে আর বিটা যদি বাড়তে থাকে তাহলে কি বাড়ে বলো তো? কালেক্টর কারেন্ট জি স্যার। বাড়ে। তাহলে কালেক্টর কারেন্ট যত বাড়বে এটার অ্যাক্রসে তত ড্রপ বাড়তে থাকবে। জি স্যার। তাহলে যত ড্রপ বাড়তে থাকবে এখানকার ড্রপ তত কমতে থাকবে। জি স্যার। তাহলে এক সময় একটা বিটার একটা সার্টেন ভ্যালুর জন্য এখানকার ভ্যালু 0 হয়ে যাবে। জি স্যার। এই যে বিটার ভ্যালু বেশি হলে স্যাচুরেটেড হয়ে গেল। এখন মনে করো বিটা আর বি সব ঠিক আছে, কিন্তু এখানে একটা অনেক বড় ভ্যালু বসিয়ে ফেলেছো, তাহলে কি হবে তুমি বলো এবার? এখানে যদি Voltage বড় drop ভ্যালু বেশি। বসাও তাহলেও কি হবে যে এখানে বড় ভ্যালু বসাইলে ট্রানজিস্টরের কারেন্টের মান কি চেঞ্জ হয়ে যাবে? না, ট্রানজিস্টরের কারেন্টের মান চেঞ্জ হবে না যদি আইবি এর ভ্যালু ফিক্সড থাকে, কারণ ট্রানজিস্টরের বিটা তো ফিক্সড, আইবিও ফিক্সড। তাহলে বিটা দিয়ে আইবি কে মাল্টিপ্লাই করলাম, আইসি ঠিক আছে নাকি? কিন্তু এখানকার রেজিস্ট্যান্স কি দিয়েছো? অনেক হায়ার হায়ার Higher. দিয়েছো, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ বাড়বে বেশি স্যার। হবে। বাড়বে। তাই ভোল্টেজ ড্রপ বাড়লে সেম একই, এখানে ভোল্টেজ ড্রপ কমে যাবে। তাহলে এখন আরসির ভ্যালু বাড়াচ্ছ ফর এ সার্টেন ভ্যালু অফ আরসি দ্য ট্রানজিস্টর উইল বি স্যাচুরেটেড। ঠিক আছে? জি স্যার। আবার মনে করো বিটা ফিক্সড আছে, আরসিও ফিক্সড আছে, এখানে আরবি এর ভ্যালু কমাচ্ছ। আচ্ছা বলো আরবি এর ভ্যালু কমালে ফর্মুলা ইকুয়েশন থেকে বলো, এই যে আরবি এর ভ্যালু কমাচ্ছি, তাহলে আইবি এর মান কি হবে? বাড়বে স্যার। বাড়বে। আইবি এর মান বাড়লে আইসি এর মান বাড়বে স্যার। আইসি এর মান বাড়লে আরসি এর অ্যাক্রস এর ভোল্টেজ ড্রপ বাড়বে স্যার। বাড়বে তাহলে ট্রানজিস্টরের কালেক্টর ইমিটারের ভোল্টেজ কমবে স্যার। কমে যাবে তাহলে একসময় কি হয়ে যাবে? 0 স্যার। স্যাচুরেশন স্যাচুরেশন স্যাচুরেশন। তাহলে এই যে ট্রানজিস্টরের তুমি প্রথম অপারেটিং পয়েন্টটা বের করো, এই যে দেখো এখানে কিন্তু সবকিছু দেয়া আছে, সার্কিটের মধ্যে সব ভ্যালু দেয়া আছে না? জি স্যার। ভিসিসির ভ্যালু দেয়া আছে, বিটা সব দেয়া আছে। তাহলে আমরা ইকুয়েশন ইউজ করে আইবি কিউ এর মান বের করতে পারি। এই যে এই ইকুয়েশন সবার মনে আছে কিনা একটু আগে দেখালাম, আইবি কিউ এর মান। এই ক্লাস নেওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে, আমি একটুখানি এই পেনটা ইউজ করার জন্য এই ফাইলটাকে ওয়ার্ড কত এটা 10 বোধহয় নাকি 10 এ কপি করেছি, কিন্তু 10 এ কপি করার পরে এটা এত স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা যাকে এটা সম্ভব হচ্ছে না আমার, আমি একটুখানি পিডিএফ এ চলে যাই, পিডিএফটা একটু দ্রুত কাজ করে। কত নাম্বার পেজে ছিল? $49 না? এটা ছিল নাকি? না, এরপরেরটা এই 49। আচ্ছা তাহলে এই সার্কিটটা তোমার স্যাচুরেশন হবে। দেখো কি লিখেছি, বিটার ভ্যালু তুমি যদি সবকিছু ফিক্স রাখো। আচ্ছা প্রথমে আমরা অপারেটিং পয়েন্টটা যে সঠিক আছে সেটা একটু দেখে নিই। দেখো এই এই ফর্মুলা অনুযায়ী এটা বের করলে এটা হবে, এটা না বোঝার কিছু নাই, আছে না স্যার। তাহলে এটাকে আমি এখন বিটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব? আইসি আইসি। কিউ পেয়ে যাব। এই যে আইসি কিউ পেয়ে গেলাম। এন্ড ভিসি কিউ কত হবে বলো? ভিসিসি ভিসিসি মাইনাস আইসি আরসি। আইসি আরসি। তাহলে ভিসিসি কত ভোল্ট দেয়া আছে? 12 ভোল্ট। 12 12 ভোল্ট। তাহলে আইসি এর ভ্যালু কত পেলাম? 2.0179। রাইট। তাহলে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে দেখো কত ভোল্ট দেয়া আছে? 5.95। 5.95 5.9। এখন বলো তো এই মুহূর্তে আমরা যেই সার্কিট প্যারামিটারস গুলো নিয়েছি, কম্পোনেন্টস এর যে ভ্যালু নিয়েছি, তাতে কালেক্টর এবং ইমিটারের ভোল্টেজের ভ্যালু কত আছে? 5.95। 5.9। তাহলে ভিসিসি কত দিয়েছো? 12 ভোল্ট। 12 ভোল্ট। 12 ভোল্ট তাহলে এখানে যদি 5.95 যায়, অ্যাপ্রক্সিমেটলি 6 ধরো আমাদের হিসেব সুবিধা করার জন্য, তাহলে বাকি 6 ভোল্ট কোথায় যাবে?
আরসি RC দিয়ে তাহলে এইটা লোড লাইনের মাঝখানে থাকবে অপারেটিং পয়েন্ট, সেটা বোঝা গেল কিনা? জি স্যার। কারণ লোড লাইনের এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু যাবে? 12 ভোল্ট। এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা কত হয়? 12 ভোল্ট হয়। জি স্যার। 12 ভোল্ট আর আমার অপারেটিং পয়েন্ট আসলো কততে? 6 6 ভোল্ট। ভোল্টে তাহলে অপারেটিং পয়েন্ট মিডলে আছে, এটা ঠিক আছে। তা আমরা ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট মিডলে বসাতে চেষ্টা করি, তাই তো? এখন স্যার। প্রথম চেকের জন্য আসলে এর বিটা ছিল কত? 200 100 কিন্তু যদি 100 বিটার ভ্যালু এমন একটা ট্রানজিস্টর বসিয়ে দাও যার বিটার ভ্যালু কত? 200, তাহলে কি হয় দেখি আমরা। আচ্ছা 200 যদি বিটা হয়, আমি কি বেস সাইডের কোনো কম্পোনেন্ট চেঞ্জ করেছি? করি নাই। না না তাহলে না, আমার স্যার। বেস কারেন্ট ঠিক থাকবে। দেখো আগের ফর্মুলা ইউজ করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা কালেক্টর কারেন্ট চেঞ্জ হবে বাড়বে স্যার। বাড়বে। তাহলে কালেক্টর বাড়বে। কারেন্ট বাড়বে, এবার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 200 স্যার 200 200 হ্যাঁ 200 দিয়ে মাল্টিপ্লাই করতে। তাহলে কারেন্ট কত হয়ে গেল? 4.035 স্যার। আচ্ছা তাহলে এবার ভিসি কিভাবে বের করব? স্যার আগের মতোই আগের মতো। ভিসিসি তাহলে মাইনাস আইসিআরসি। আচ্ছা এখন আইসিআরসি দেখো এই যে ভ্যালুটা কত চলে আসলো? মাইনাস এত। এখন এটা কি কখনো হতে পারবে? না, না স্যার। কখনো এটা হতে পারবে না। তাহলে এটা তোমার এরকম ম্যাথ যদি পরীক্ষায় আসে তাহলে এটা তোমরা ক্যালকুলেট করে পাবে এরকম। এটা হলো ক্যালকুলেশন, কিন্তু ট্রানজিস্টর এইভাবে বিহেভ করবে না। ট্রানজিস্টরের এই ভ্যালুটা কখনো 0.2 এর নিচে আসবে না। আসবে না। তাহলে এটা কত হয়ে গেছে? লেস দেন কত? আমরা এখানে বলেছি লেস দেন 0.3 ভোল্ট হইলেই এটা কি হয়ে যায়? স্যাচুরেশন। saturation তাহলে দেখো বিটার ভ্যালু কতর জন্য এটা স্যাচুরেটেড হয়ে গেল? minus না না বিটা 0.200 বিটা বিটা 200 স্যার। তাহলে তুমি যদি এখন একটা এমন ট্রানজিস্টরও আছে দেখো বিটার ভ্যালু 40 থেকে শুরু করে 300 পর্যন্ত ভেরি করে। ট্রানজিস্টর একই এর নাম মডেল নাম্বার সেম সেম নাম্বারের ট্রানজিস্টরের বিটার এই রেঞ্জে চেঞ্জ হয়। এটা 50 থেকে শুরু করে একদম 500 পর্যন্ত হতে পারে। তাহলে এখন ল্যাবে তোমাদের অনেক সময় সার্কিট কাজ করে না, কারণ এই পয়েন্টগুলো তোমাদের মাথায় থাকে না। যে ট্রানজিস্টর একটা দিল তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এনে বসাই দিলে, তাহলে ট্রানজিস্টর হয়তো দ্বিতীয়বার যেটা এনেছো প্রথমবার ঠিক ছিল, পরে ট্রানজিস্টর রিপ্লেস করেছো কোনো কারণে, দ্বিতীয়বার এনে বসিয়েছো, এটা 200 হয়ে গেল, তখন কিন্তু আর সার্কিটটা কাজ করবে না। আবার অনেক সময় তোমরা ভ্যালু ঠিকমতো ক্যালকুলেট না করে ল্যাবে কি করো, এই রেজিস্টার চেঞ্জ করো। তাহলে এই রেজিস্টারের ভ্যালু দেখো ছিল কত? আমার বেজ রেজিস্টারটা ছিল কত? 560k 560। এখন এটা যদি 560 না হয়ে 270 হয়ে যায়, এই যে নিচে দেখেছো জি স্যার 270 হলেই আবার এটা স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে ট্রানজিস্টর এবার ঠিক আছে, এবার ট্রানজিস্টর চেঞ্জ করো নাই, রেজিস্টার বেজ রেজিস্টারটা আইবি চেঞ্জ করে হ্যাঁ আরবিটাকে চেঞ্জ করেছো। তাহলে প্রসেসটা তুমি রিপিট করতে পারো। ওই আবার এবার কত দিয়ে আইবি দিবে? বেড়ে যাবে 270 দিয়ে হ্যাঁ 270। তাহলে বেস কারেন্ট বেড়ে যাবে। আগে ছিল বেস বেস কারেন্ট বেড়ে গেলে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার, এখন কালেক্টর কারেন্ট বেড়ে গেল, আবার স্যাচুরেটেড হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই ভাবে তুমি যদি কালেক্টর রেজিস্টার বাড়িয়ে দাও, কালেক্টর রেজিস্টার কত করেছি? 6.2 কিলো 6.2k ছিল, কত? 3 কিলো, 3k একটু ডাবল এর মতো বসিয়েছি, তাহলে কি হবে? আবার স্যাচুরেটেড হয়ে যাবে। এই যে আবার স্যাচুরেটেড হয়ে গেল, দেখো। তাহলে এখান থেকে যেই জিনিসটা তোমাদের শেখা হলো যে যখন কোনো একটা ট্রানজিস্টর ক্যালকুলেট করে কালেক্টর ইমিটার ভোল্টেজ লেস দেন 0.2 ভোল্ট দিবে, ফর এক্সাম্পল 0 ভোল্ট, মাইনাস ভোল্ট, হ্যাঁ মাইনাস সামথিং, তখন আমাদের সাথে কমেন্ট লিখতে হবে যে ট্রানজিস্টরের কালেক্টর ইমিটারের ভোল্টেজ কখনই 0.2 এর নিচে হতে পারে না। সেই জন্য প্র্যাকটিক্যাল রেজাল্ট হবে, যদিও ম্যাথমেটিক্স আমাদের বলে দিচ্ছে মাইনাস 0.5 ভোল্ট, কিন্তু প্র্যাকটিক্যালি the voltage across the collector emitter will be 0.2 volt ঠিক আছে। এখন বুঝেছো এই স্যাচুরেশনের বিষয়টা এবং ফিক্সড বায়াস কি কি কারণে স্যাচুরেশন হয়? স্যার কোশ্চেন প্লিজ, বলো। স্যার এখানে যদি মানে ওই এই বিসি 0.2 ভোল্ট হয়, যদি আমি আরসি 6.2
2 কে দিয়ে দেই, তাহলে হচ্ছে গিয়ে কি মানে এখানে যদি মানে প্র্যাকটিক্যালি 0.2 ভোল্ট হয় তাহলে তো ক্যালকুলেশন মিলতেছে না, মানে কি মানে আরসি 6.2 দিলে মানে তো ও আচ্ছা, শোনো, একটা করে অ্যান্সার দিই। তোমার কোশ্চেনটা বোধহয় এরকম যে আমরা এতক্ষণ পর্যন্ত যত ফর্মুলা ডিরাইভ করলাম সেই ফর্মুলা তো আমাদের সঠিক অ্যান্সার দিচ্ছে না, এই না কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোশ্চেনটা হলো আমরা ফর্মুলা ডিরাইভ করেছি ট্রানজিস্টরের ওই অ্যাক্টিভ রিজিয়নের জন্য। যতগুলো ট্রানজিস্টর, যত ফর্মুলা ডিরাইভ করা হয়েছে সেটা কিসের জন্য বলো? অ্যাক্টিভ রিজিয়ন অ্যাক্টিভ রিজিয়নের জন্য। আর ট্রানজিস্টর যখন অ্যাক্টিভ রিজিয়নে থাকে তখন এই অপারেশনটাকে বলা হয় লিনিয়ার অপারেশন। কি অপারেশন? লিনিয়ার অপারেশন। লিনিয়ার অপারেশন। আর আমাদের এখানে যত ইকুয়েশন আছে সব ইকুয়েশন গুলো লিনিয়ার ইকুয়েশন। দেখো এগুলা কিন্তু লিনিয়ার ইকুয়েশন, কারণ জি এগুলো সব স্যার। গ্রাফ কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। এইটা ডাবল হইলে কারেন্ট অর্ধেক হবে, তার মানে লিনিয়ার রিলেশন। তাহলে দেখো ট্রানজিস্টর যতক্ষণ পর্যন্ত লিনিয়ারলি অপারেট করবে তখন পর্যন্ত এই ইকুয়েশন গুলো ভ্যালিড। কিন্তু মনে রাখবে ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে চলে যায় অথবা কাট অফে চলে যায় তখন সে আর লিনিয়ারলি অপারেট করে না, ঠিক আছে? ট্রানজিস্টর তখন আর কি করবে না, লিনিয়ারি কাজ করে না। লিনিয়ারলি কাজ করবে না। এর অর্থ কি? এর অর্থ হলো একবার যদি ট্রানজিস্টরটা স্যাচুরেটেড হয়ে যায়, যেখানে স্যাচুরেটেড হয়ে গেছে না, জি স্যার। তাই না? তাহলে স্যাচুরেটেড হয়ে গেলে আমরা তো জানি বেস কারেন্ট বাড়লে ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট কালেক্টর কারেন্ট বাড়ে। বাড়ে, পারে কিন্তু বাড়বে। স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে আর এটা হবে না। তাহলে কেন হবে না? কারণ সে আর লিনিয়ার বিহেভিয়ার শো করবে না, দেখাবে ঠিক আছে? তাইলে এখন অ্যান্সারটা কি পাওয়া গেল? কেন আমার এই ইকুয়েশন সঠিক অ্যান্সার দিতে পারছে না? জি স্যার। কারণ ইকুয়েশন গুলো ডিরাইভ করা হয়েছে লিনিয়ার অপারেশনের জন্য। কিন্তু আমাদের এই যে মানে কি বলে ইনএকুরেট ভ্যালু ইউজ করার কারণে ট্রানজিস্টরটা তার নন লিনিয়ার পোর্শনে চলে গেছে। আচ্ছা, নন লিনিয়ারে গেছে কখন বলতো? 0.2 যখন হয়েছে। তাহলে নন লিনিয়ারের পরের যে ভ্যালুগুলো আসবে সব ভ্যালুই এটা কি আসবে, ইনকারেক্ট ভ্যালু আসবে। বুঝতে পেরেছো? 0.2 এটা কি 0.2 এর নিচের ভ্যালু না? জি স্যার তাহলে এটা ইনকারেক্ট, ঠিক আছে? তাহলে এটা যে স্যাচুরেশন হয়ে গেছে সেটা আমরা বুঝতে পেরেছি। এইখানে ভ্যালু 0.2, 0.1, 0, -0.2, মাইনাস সামথিং হইলেই এটা ট্রানজিস্টর কি হয়ে গেল, স্যাচুরেটেড স্যাচুরেটেড। আর কোনো কোশ্চেন আছে এই প্রবলেমে? এই বলো দেখি, এখানে কি আর কোনো প্রবলেম আছে? আচ্ছা স্যার, আমরা যদি বিটার ভ্যালুটা বাড়াই দিই তাহলে আর বিটা বাড়াই দিলে হচ্ছে মানে তাইলে তখন ওর অ্যাক্টিভ রিজনে থেকে তখন যাবে আর না, তোমার ই হবে না, তখন তোমাকে এই প্রবলেম হবে ডিজাইনটা না তো? শিখতে হবে আর কি। যে আচ্ছা নতুন বিটার নিয়ে আসলাম, তাহলে আরবি এর ভ্যালু কত হলে এই কোয়েশন দুইটা সলভ করলেই তুমি নতুন আরবির ভ্যালু বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বুঝছি। তখন একটু ক্যালকুলেট করতে হবে, তখন আরবির ভ্যালুটা বাড়িয়ে দিতে হবে, আইবির ভ্যালুটা কমিয়ে দিতে হবে। তো ছোট ভ্যালুকে আবার বড় বিটা দিয়ে মাল্টিপ্লাই করলে কালেক্টর কারেন্ট মোটামুটি ফিক্স থাকবে, তখন ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট আবার আগের জায়গায় থাকবে, তাই না? তাহলে আমি কি পরে একটু আগাই ধীরে ধীরে। তোমাদের এই 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 যে স্টেবিলিটি ফ্যাক্টর, এইটা তোমাদের ক্লাসে আমি ডিরাইভ করে দিয়েছিলাম। আচ্ছা, আমি একটুখানি বলে যাই যে ট্রানজিস্টর আমরা যখন একটা সার্কিট ডিজাইন করে ফেলি, এই যে এই সার্কিটটাকে ডিজাইন করে ফেললাম, তাই না? এর অপারেটিং পয়েন্ট কোথায় রেখেছি? এগুলোর কথার দরকার নাই, এগুলো চেক করার জন্য দিছি। এই ভ্যালুর থেকে অপারেটিং পয়েন্ট লোড লাইনের মিডলে, এইটাই আমরা চাই। মিডলে হলে ট্রানজিস্টর ঠিকমতো সিগন্যালকে অ্যামপ্লিফাই করে। এখন এটা যদি টেম্পারেচার চেঞ্জ হয়, এই টেম্পারেচার চেঞ্জের কারণে অপারেটিং পয়েন্ট শিফট হতে থাকে। কেন? তিনটা প্যারামিটার আছে, এটা কিন্তু পড়াইছিলাম, বয়েল স্টেটের বইয়ে আছে যে টেম্পারেচারের কারণে কোন কোন প্যারামিটার চেঞ্জ হয়। একটা হলো এই যে এটার অ্যাক্রসে ভোল্টেজ, বেজ এমিটার জাংশনের যে ব্যারিয়ার ভোল্টেজ আছে, একটু দেখাই দিই, এই যে এই তিনটা,
এই যে এখানে দেখাও ভিবিই, এই যে দেখতে পাচ্ছ ভিবিই। ভিবি যদি ভিবি টেম্পারেচারের সাথে সাথে ভিবিটা কি হয়, কমে যায়। এই লাইনটা পড়ো। পড়েছ? জি স্যার। তাহলে এখান থেকে কি শিখতে পারলে, যে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ হলে ভিবির ভ্যালু কতটুকু কমে যাবে? 1.6 microvolt. সিলিকন আমরা বলবো সব সময়, হ্যাঁ, জার্মেনিয়াম মেনশন না করলে জার্মেনিয়াম আমরা কনসিডার করব না। তাহলে 2.5 মিলিভোল্ট পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে 10 ডিগ্রি, এই রেফারেন্সটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। রেফারেন্সটা হলো এই যে এখানে দেয়া আছে, দেখো রেফারেন্সটা কত? 25 ডিগ্রি 5 degree Celsius. সেলসিয়াস। এখন আমাদের বাংলাদেশে টেম্পারেচার কত হতে পারে? রুম টেম্পারেচার 30 ডিগ্রি হয়ে গেল ধরো, তাহলে কত ডিগ্রি বেড়ে গেল? 5 ডিগ্রি 3 মিনিট 5 degree. 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি 5 ডিগ্রি এর জন্য ভোল্টেজ কতটুকু ড্রপ করবে, মানে কমে যাবে, ডিক্রিজ কত হবে? 12.5. এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। স্যার 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হ্যাঁ, approximately 12.5 মিলিভোল্ট কমে যাবে। 12.5 মিলিভোল্ট তাহলে একটু কমে গেল। তাহলে বেজ ইমিটার জাংশনের বেরিয়ার ভোল্টেজের যদি ভ্যালুটা কমে যায়, তাহলে তুমি কিন্তু বায়াসিং করার সময়, ক্যালকুলেট করার সময় এখানে কত ভোল্ট ধরে ক্যালকুলেট করেছো? 0.7। 0.7 ভোল্ট। সেই 0.7. অনুযায়ী আরবির ভ্যালুটা সিলেক্ট করেছো। এখন জি আরবি তো স্যার। চেঞ্জ হয় নাই টেম্পারেচারের কারণে। টেম্পারেচারের কারণে এখানকার ভোল্টেজটা কি হয়ে গেছে? ড্রপটা কমে গেছে। ঠিক আছে, তাহলে এখানকার ড্রপটা যদি তোমার কমে যায়, তাহলে এই ইকুয়েশন আমাকে কি বলতেছে বলো তো? কারেন্ট কি বলো, এটা দেখে বলো। এই ভিবিই কমে গেল, তাহলে বেস কারেন্ট কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে বেস কারেন্ট বেড়ে গেলে অপারেটিং পয়েন্ট কি আগের জায়গায় থাকবে? না। তাহলে অপারেটিং পয়েন্ট শিফট হবে। এই একটা জিনিস বোঝা গেল টেম্পারেচারের কারণে কেন অপারেটিং পয়েন্ট শিফট হয়। তিনটার মধ্যে একটা আমরা পড়লাম, বুঝেছো নাকি কোশ্চেন আছে? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট প্যারামিটারটাতে আসি, যে ট্রানজিস্টরের বিটার ভ্যালু চেঞ্জ হয় উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, বিটার ভ্যালু কি হয়? চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? ইনক্রিজ। এই যে বিটা কি করে দেখো, বিটা কি করে? টেম্পারেচারের সাথে বাড়বে। বাড়বে। তাহলে টেম্পারেচারের সাথে বিটা যদি বেড়ে যায়, তাহলেও কি হবে তোমার কালেক্টর কারেন্ট? কালেক্টর কারেন্ট কি হবে? বাড়বে। আচ্ছা, কালেক্টর কারেন্ট বেড়ে যাবে, এই জন্য বিটা বেড়ে যাবে। হ্যাঁ, এখন অপারেটিং পয়েন্ট তাহলে কি কালেক্টর করবে? কারেন্ট বাড়বে। অপারেটিং পয়েন্ট কি করবে? শিফট হবে। শিফট হবে। আচ্ছা বলো তো একটা জিনিস, যে লোড লাইনের এটা উপরের দিকে শিফট হবে না নিচের দিকে শিফট হবে? লোড লাইনটা তো স্যার উপরের দিকে যাবে, যেহেতু উপরের আইসি। দিকে যাবে। যেহেতু আইসি বেড়ে যাচ্ছে। উপরের দিকে যাবে। তাহলে এই যে আরেকটা প্যারামিটার পেলাম, টেম্পারেচারের কারণে এই যেই সমস্ত প্যারামিটার গুলো চেঞ্জ হয় তার মধ্যে একটা পেলাম বিটা চেঞ্জ হলো, আরেকটা পেলাম হলো ভিবিই ভ্যালু চেঞ্জ হলো, আরেকটা হলো আইসিবিও। গত ক্লাসে আইসিবিও নিয়ে অনেক কথা হয়েছে। এখন বলো আইসিবিও যে ফ্লো করে, এটা ডিউ টু মেজরিটি ক্যারিয়ার নাকি মাইনরিটি ক্যারিয়ার? মাইনরিটি মাইনরিটি ক্যারিয়ার লোড। তাহলে মাইনরিটি ক্যারিয়ার কি টেম্পারেচারের সাথে সাথে বাড়ে না কমে? টেম্পারেচার ইনক্রিজ করলে বাড়বে। বাড়ে। তাহলে বাড়ে। মাইনরিটি ক্যারিয়ার বেড়ে যায়। এটা রেটটা জানো কি রেটে বাড়ে? ইট ডাবলস ফর এভরি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ। ঠিক আছে, এই গ্রাফ থেকে বোঝা যাবে। যেমন 20 ডিগ্রিতে এর আইসিবিওর ভ্যালু কত ছিল? 10। 20 পরে 10 ডিগ্রি বাড়িয়ে দিলাম, তাহলে ছিল 10, এটা ডাবল হয়ে যাবে কত? 20। 20। আবার মনে করো আরো 10 ডিগ্রি বাড়ালাম, তাহলে ছিল
টেম্পারেচার ছিল 30, ও এখানে টেম্পারেচারটা 40 হবে না, এটা একটু 40 করে দেখো। 40 টেম্পারেচার হয়ে গেল কত এবার? 40 40। তাহলে 40 তে গেলে তোমার কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে ছিল ডাবল হয়ে 20, যাচ্ছে এবার হয়ে গেল কত? 40 40। তাহলে দেখো এটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। ঠিক আছে, এখন বলো আইসিবিও যে রেটে বাড়বে, আইসিইও একই রেটে বাড়বে না হায়ার রেটে বাড়বে? হায়ার রেটে বাড়বে, যোগ হবে তো ডোপিং স্যার বেশি এটার তো সাথে। স্যার। হায়ার রেটে বাড়বে। হায়ার রেটে কতটুকু হায়ার হবে? কোন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হয়েছিল? বিটা প্লাস 1 না? বিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, রাইট। এখন তোমাদের কি মনে আছে কিনা? আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে ক্লোজ করে দিই। এখন এটাকে ডোন্ট সেভ, এটা ক্লোজ করে দিলাম। নো, তাহলে পিডিএফটা থাকলো। আর আমি একটা ওয়ার্ড ফাইল খুলি। তোমাদের এক্সাক্ট ইকুয়েশন অফ কালেক্টর কারেন্ট কত ছিল বলো দেখি? কমন ইমিটার কনফিগারেশনের জন্য আই সি ইজ ইকুয়াল টু কি বলো? বিটা আইসি বিটা আই বি, আর কি ছিল? প্লাস 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 1 প্লাস বিটা 1, প্লাস 1 হ্যাঁ বিটা প্লাস 1, রাইট। এই বিটা প্লাস প্লাস 1 1 ইন্টু আইসি বিও আইসিবিও, ও এই ইকুয়েশনটা ছিল। তাহলে টেম্পারেচারের সাথে সাথে এটা ডাবল হইতেছে, তাই না? 10 ডিগ্রি বাড়লে এটা কয় ডিগ্রি, কতটুকু হলো? ডাবল হয়ে গেল। তাহলে এটা যদি ডাবল হয়ে যায় তাহলে কালেক্টর কারেন্ট বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে দেখো টেম্পারেচারের সাথে সাথে এই 3টা প্যারামিটার চেঞ্জ হয়। এই 3টা প্যারামিটারই আমাদের কি করে? কালেক্টর কারেন্ট বাড়িয়ে দেয়, তাই না? মানে ইভেন্চুয়ালি কি হবে? কালেক্টর কারেন্ট বেড়ে যাবে। কোনটা হলো লিকেজ কারেন্ট বাড়ায়, কোনটা বেস কারেন্ট বাড়ায়, কোনটা কালেক্টর কারেন্ট বাড়ায়। আর সবকিছুর মূলেই ইফেক্টটা কি? তোমার কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্ট বাড়ে। তাহলে কালেক্টর কারেন্ট বাড়লে তোমার এবার অপারেটিং পয়েন্ট কি হবে? অপারেটিং পয়েন্ট শিফট করবে শিফট করবে। ঠিক হবে। সেই জন্য আমরা স্টেবিলিটি বলে, যে একটা টেম্পারেচারের চেঞ্জের সাথে সাথে কোনো একটা সার্কিটের বিটা কতটুকু চেঞ্জ হয় সেটা মেজার করার জন্য একটা প্যারামিটার স্টাডি করি, তার নাম কি? স্টেবিলিটি ফ্যাক্টর। এই স্টেবিলিটি ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করা হয়? এটা 3টা প্যারামিটারের জন্য এটা 3 ভাবে ডিফাইন করা হয়। স্টেবিলিটি ফ্যাক্টর অ্যাজ এ ফাংশন অফ আইসিবিও, as a function of VBE, as a function of beta। কিভাবে? যে এই যে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইসিবিও, তখন কনসিডার করতে হবে কি? VBE and beta constant। এই ইকুয়েশনটা কি বলে দিচ্ছে? বলে দিচ্ছে যে আইসিবিও এই টেম্পারেচারের সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে কালেক্টর কারেন্ট কি রেটে চেঞ্জ হয়, তাই না? এই ইকুয়েশনটা কি বুঝেছো? এই ইকুয়েশনটা কি বুঝো? জি স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো, তাই না? যে এটা বলেছে সিগনিফিকেন্সটা হলো যে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট উইথ দ্য চেঞ্জ ইন আইসিবিও, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে এটা বেশি চেঞ্জ হলে ভালো না কম চেঞ্জ হলে ভালো? কম স্যার। কম চেঞ্জ চেঞ্জ হলে ভালো। বেশি চেঞ্জ হলে সার্কিটটা স্টেবল হবে না, অপারেটিং পয়েন্টে শিফট করে যাবে। এমন হতে পারে যে শিফট করে করে সে স্যাচুরেশনে চলে গেল। সেই জন্য আমরা এস এর ভ্যালু কি চাই বলো? এস এর ভ্যালু ছোট। ছোট চাই। অ্যাজ স্মল অ্যাজ পসিবল। যদি এটা 0 হয় তাহলে ভালো, 0 হলে কোনো চেঞ্জই হবে না, তাই না? তাহলে আমরা এখন কোন একটা সার্কিট এর স্টেবিলিটি এটা কি ভালো হলো না খারাপ হলো সেটা মেজার করার জন্য আমাদের কি করতে হবে? কালেক্টর কারেন্টকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই যে এখানে তোমাদের আমি কিন্তু একটা ক্যালকুলেট করে দিয়েছিলাম, এই ভ্যালুটা ক্লাসে ক্যালকুলেট করেছিলাম, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত আসছে? এই ইকুয়েশনটাকে, এই যে ইকুয়েশনটা তো আমরা জানি, এই ইকুয়েশনটা জানি না?
এটা তো জি স্যার। তাহলে আইবি এর মানও জানি আমরা। আইবি এর ভ্যালু বের হয় কিভাবে? ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি। ঠিক আছে, জাস্ট কি করলাম এখানে আইবি এর ভ্যালু বের করি। বসালাম। তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েট করতে পারবে না তোমরা? জি স্যার। কার জি স্যার। রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে? আইসিবিও। আইসিবিও। তাহলে আইসিবিও রেসপেক্টে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তোমার কত হবে? এখানে বুঝাই যাচ্ছে বিটা প্লাস 1 হবে, তাই না? বিটা প্লাস 1 হবে না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে তো বিটা প্লাস 1 না, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা কনস্ট্যান্ট হলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে ভ্যালু যেটা আসবে সেটা হলো এই যে বিটা প্লাস 1। এখন বিটার মান কি? ট্রানজিস্টরের বিটার ভ্যালু কি? অনেক বড় না? অনেক বড়, তাই 1 হ্যাঁ, তাহলে বুঝা ইগনোর গেল করা। যে এই ফিক্সড বায়াস সার্কিটের স্টেবিলিটি ফ্যাক্টর ভালো না। ও বুঝা গেল? জি স্যার। ঠিক আছে, তাহলে এটার আরো স্টেবিলিটি ফ্যাক্টর আছে, সেগুলো তুমি চাইলে বের করতে পারো। সেগুলো তোমাদের শেখার দরকার নেই, কারণ অধিকাংশ বই সেগুলো নাই। ঠিক আছে, যেহেতু বইয়ে নাই সেহেতু আর তোমাদের শেখার দরকার নেই। আমি কিন্তু এগুলো ডিরাইভ করেছি সব। এগুলো বাদ দিয়ে যাচ্ছি। এই এখানে স্টেবিলিটি ফ্যাক্টর, এটা একটা ইফেক্ট আমরা এখন দেখব যে আসলে বইগুলোতে স্টেবিলিটি ফ্যাক্টর বের করে হইলো আইসিবিউর জন্য। কার জন্য বের করেছে? বয়েল স্ট্রিটের বইও নাই, সহজ কথায় কোনো বইই নাই। আমি একটা ডিরাইভ করে দিয়েছিলাম কোন স্যারের বইয়ের থেকে? রেজাউল করিম স্যারের বইয়ের থেকে। অন্য বইগুলোতে কিন্তু নাই, ডেরাইভেশনটা নাই। ঠিক আছে, আর রেজাউল করিম স্যারের বইয়ে একটাই আছে শুধু। কোনটার জন্য? হলো আইসি বিউর জন্য। আইসিবিউর জন্য। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই টেম্পারেচারের চাইতেও আমাদের আগে যেটা কনসিডার করতে হয় সেটা হলো, আচ্ছা তুমি একটু চিন্তা করো, ধরো তুমি একটা সার্কিট ডিজাইন করেছো একটা ইন্ডাস্ট্রির জন্য। সেই সার্কিটে ট্রানজিস্টরটা বায়াসিং দিয়েছো কি বা কি বায়াস? ফিক্সড বায়াস, হ্যাঁ? আচ্ছা, এখন ফিক্সড বায়াস যদি হয় ইন্ডাস্ট্রিতে কি এটা প্রোডাক্টটা এক পিস হবে না এটা অনেক পিস প্রোডাক্ট হবে? অনেকগুলো। অনেকগুলো। তাহলে এখানে যে ট্রানজিস্টর যে বসাবে, ধরো তুমি একটা ট্রানজিস্টর ইউজ করেছো 2N কত যেন আছে 2222 এরকম একটা ট্রানজিস্টর আছে না? এখন এই ট্রানজিস্টরে তো ওরা মেপে মেপে বসাইতে পারবে না। আর মেপে বসাইলে কি করবে? যেটার বিটার ডিজাইনের সাথে মিলবে না সেটা কি ফেলে দিবে নাকি? ফেলে তো দিতে পারবে না। তাহলে ওরা কি করবে? একের পর এক ট্রানজিস্টর বসাতে থাকবে। তাহলে এখন এমনও হতে পারে কোন একটা ট্রানজিস্টরের বিটা হবে 40, কোন একটা ট্রানজিস্টরের বিটা হবে 300। ঠিক আছে, তাই যদি হয় তাহলে বলো তো বিটা যেই ট্রানজিস্টরের ভ্যালু কম হবে সেইটার জন্য অপারেটিং পয়েন্ট হবে এক জায়গায়। এই দেখো আমি একটা ম্যাথ করে দেখিয়েছি। এই ফিক্সড নরমালি তুমি ইন্ডাস্ট্রিতে ডিজাইন করেছো অপারেটিং পয়েন্ট কোথায় দিয়ে? এখানে দিয়ে, এই যে এখানে। সেখানে বিটার ভ্যালু কত ধরেছিলে? 145। তুমি সেই অনুযায়ী সার্কিটের সব কম্পোনেন্ট বসিয়েছো। এখন যখন ইন্ডাস্ট্রিতে এটা তৈরি হচ্ছে কোন ট্রানজিস্টরের বিটার মান as low as 40, তাহলে অপারেটিং পয়েন্ট কোথায় চলে গেছে? নিচে চলে নিচে চলে গেছে, নিচে একেবারে চলে গেছে। কাটঅফের কাছাকাছি। এমন হইতে পারে এই কাটঅফের কাছাকাছি যাওয়ার কারণে ট্রানজিস্টরটা কাজ করবে না। আচ্ছা, আবার এই ট্রানজিস্টরের বিটা তোমার ম্যাক্সিমাম কত হতে পারে? আমি এখানে ধরেছি কত? 250। ক্যালকুলেশন প্রসেসটা কিন্তু বলার দরকার নাই, ওই আগের প্রসেসেই বিটার মান শুধু চেঞ্জ করতেছি। তোমরা আগের মেথডেই এটা ক্যালকুলেট করতে পারবে, ফর্মুলা তো জানোই নাকি? তাহলে এখানে দেখা যাচ্ছে কোথায় চলে গেছে দেখো, অলমোস্ট স্যাচুরেশন কারেন্ট। তাহলে এই ফিক্সড বায়াস এইটা ভালো স্টেবিলিটি প্রোভাইড করতে পারতেছে না। টেম্পারেচার চেঞ্জ হলেও ভালো স্টেবিলিটি দিতে পারবে না। তুমি যদি ট্রানজিস্টরকে চেঞ্জ করো তাহলে এটা ইট উইল নট প্রোভাইড গুড স্টেবিলিটি ফ্যাক্টর। তাহলে দিস ইজ এ প্রবলেম, তাই না? জি স্যার। সেই জন্য ফিক্সড বায়াস সার্কিট ইউজই হয় না। বাস এটা জেনে রাখো, ফিক্সড বায়াস সার্কিট ইউজ করি না আমরা। কেন করি না? আচ্ছা, ইন্ডাস্ট্রিতে যদি অপারেটিং পয়েন্ট এই যে এরকম চেঞ্জ হয় তাহলে এখানেও সার্কিটটা কাজ করবে না, এখানেও কাজ করবে না। তাহলে অধিকাংশ সার্কিটেই যেটা সিস্টেম প্রোডাক্ট হবে সেগুলো তো ঠিকমতো কাজ করতে পারবে না।
তাহলে আমাদের এই প্রবলেম কি করতে হবে? সলভ করতে হবে। সলভ করার জন্য আমরা একটু বেটার স্টেবিলিটির সার্কিট ইউজ করতে পারি। প্রথম যে ইমপ্রুভমেন্ট সেটা হলো এখানে একটা রেজিস্টার। কমন হ্যাঁ, কমন ইমিটার না, এটাকে বলে ইমিটার বায়াস। এখানে একটা রেজিস্টার যদি দিয়ে দাও তাহলে স্টেবিলিটি বাড়বে। তখন এর নাম হয়ে যাবে কি? ফিক্সড বায়াস উইথ ইমিটার 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 ফিডব্যাক। অথবা এর আরেক নাম হলো কি? ইমিটার বায়াস। ইমিটার বায়াস। ইমিটার বায়াস। আরেকটা নাম হলো তার ইমিটার বায়াস। এক মিনিট, আমি একটা ফোন রিসিভ করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? আচ্ছা, আমি একটু পরে কথা বলি, আমি একটা ক্লাসে আছি। তুমি 11:30 ফোন দিও। আচ্ছা, তাহলে এটার নাম হয়ে গেল ইমিটার বায়াস। ইমিটার বায়াস আর নরমাল ফিক্সড বায়াসের মধ্যে ডিফারেন্স কি? এই যে ডিফারেন্স, শুধু ইমিটারে কি লাগিয়েছো? একটা রেজিস্ট্যান্স লাগে। রেজিস্টার লাগিয়ে দিয়েছো। এটা কিন্তু আমি পড়াইছিলাম। এখন কি আবার রিপিট করার দরকার আছে? স্যার ফিক্সড বায়াস সার্কিটে শুধু আমি একটা এমিটার রেজিস্ট্যান্স লাগলে সেটা এমিটার বায়াস হয়ে যাবে? হ্যাঁ, ইমিটার বায়াস হয়ে যাবে। এবং এটা দুইটা নাম, আরেকটা নাম কি বললাম? আমরা তিনটা নাম বলতে পারি। একটা ফিক্সড বায়াসের কয়টা নাম ছিল? আমাকে জানাও না তো। ফিক্সড বায়াসের কয়টা নাম ছিল? দুইটা স্যার, একটা বেস বায়াস একটা ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস, গুড। তাহলে ওখান থেকে দুইটা নাম আসবে। একটা হবে বেস বায়াস স্যার। উইথ ইমিটার ফিডব্যাক, আর একটা ফিক্সড ফিক্সড বায়াস বায়াস উইথ ইমিটার ইমিটার বায়াস। ফিডব্যাক। আরেকটা নাম হলো নিজের, কি নাম সেটা? ইমিটার বায়াস। ইমিটার বায়াস। ঠিক আছে, তাহলে সিম্পলি একটা রেজিস্টার লাগালে এটা কি হয়ে যাবে? এটা ইমপ্রুভ করবে, তখন নাম হয়ে যাবে তার ইমিটার বায়াস। এখন এখানে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, এই যে কেভিএল অ্যাপ্লাই করলে এটা কি দেখাতে হবে? ডেরিভেশন গুলো সবই একই না, শুধু একই রকম, হ্যাঁ একই রকম, কিন্তু ইকুয়েশনে আরই চলে আসবে। হ্যাঁ, আরই চলে আসবে। আরই আসবে না শুধু, এই যে বিটা প্লাস 1 আরই আসবে। আচ্ছা, একটু বলে দিই, তোমরা নিজেরা লিখো তো, খাতায় লিখো সবাই, খাতা নাও। স্যার যে তিনটে টার্মিনোলজি বলছিলেন স্যার, যদি এগুলো একবার একটু বলতেন স্যার নামগুলা। কোন তিনটা? স্যার ওই যে মানে এই সার্কিটের নাম। জি স্যার। নাম, এই সার্কিটের নাম আমরা পেলাম হলো, কয়টা নাম পেলাম? এক নম্বরে হলো তোমার কি, এটা ফিক্সড বায়াস উইথ ইমিটার ফিডব্যাক, ইমিটার ফিডব্যাক, ঠিক আছে। এরপরের নামটা কি হবে? এরপরের নামটা হবে তোমার একই জিনিস, তখন হবে হলো বেস বায়াস। ফিক্সড বায়াস না বলে আমরা কি বলবো? বেস বায়াস উইথ ইমিটার ফিডব্যাক। আরেকটা নাম কি বললাম? ইমিটার বায়াস, ইমিটার। বুঝছো? এই এখন এটা রেকর্ডিং হয়ে থাকলো এটা নাম। আচ্ছা, তাহলে তোমরা এখন কেভিএল লিখো। এখানে গত ক্লাসে বুঝিয়েছি যে এই ব্যাটারিটা, বেস রেজিস্টারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে। কোন ব্যাটারির সাথে কানেক্টেড আছে? ভিসিসির সাথে, তাই তো? তাহলে আমরা ভিসিসি ব্যাটারিটাকে এক্স্যাক্টলি ব্যাটারির মতো ড্র করলাম। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কার সাথে কানেক্টেড হবে? কার সাথে? গ্রাউন্ডের সাথে। তাহলে এখানে তুমি এই যে ক্লকওয়াইজ লুপটা কনসিডার করো। এখান থেকে এখানে গেলাম, ভোল্টেজ কি হলো? মাইনাস থেকে প্লাস। তাহলে প্লাস হলো ভিসিসি, লিখো। এখানে রেজিস্টারের মধ্যে ড্রপ কি হলো? প্লাস থেকে মাইনাস। তাহলে মাইনাস হবে কত? এখান দিয়ে কারেন্ট মাইনাস যাচ্ছে কি? আইবিআরবি। আইবি, মাইনাস আরবিআরবি। রাইট। তাহলে এই যে এখান থেকে এখানে গেলাম, মাইনাস ভিপি, গুড। এখান থেকে এখানে গেলাম, মাইনাস আইআরই। আইআরই। তাহলে তোমরা একটা ইকুয়েশন পেয়ে গেছো। এখন বলো, এই যে এই ইকুয়েশনটা পেয়েছো, তাই তো? এটা এই আই এর পরিবর্তে আমি আইবি লিখতে চাচ্ছি, তাহলে আই সমান কত? বিটা প্লাস 1 আইবি। জি স্যার, জি স্যার। তাহলে এখানে এই যে বিটা প্লাস 1 আইবি বলে দিলাম। এখন এখান থেকে তুমি আইবি কমন নিয়ে সলভ করো, এই ইকুয়েশন সলভ হবে। ঠিক আছে, এটা সলভ করে এটা সলভ করলে হবে।
আর বাকিগুলো সেম। আইবি পেয়ে গেছো, এখন আইসি কিভাবে বের হবে? আইসি কিভাবে বের হবে? এই বিটা টাইমস আই বিটা টাইমস আইবি, আইসি ইজ ইকুয়াল টু times বিটা টাইমস আইবি। অ্যাপ্রক্সিমেটলি আমরা আইসিবি টাকে আইসিইউ টাকে আপাতত নেগলেক্ট করছি, পরে যদি স্টেবিলিটি বের করি তখন আবার কনসিডার করব। এখন এখানে একটা লুপ কনসিডার করো তো, এবার আউটপুট লুপ চিন্তা করো। এবার আউটপুট লুপ, বেসড ইনপুট লুপটা বাদ দিলাম, আউটপুট লুপ। আউটপুট লুপে তোমার দেখো আবার ব্যাটারিটা আমি ফিরিয়ে আনলাম, তাহলে এখান থেকে ধরো কোন দিকে যাচ্ছি, এখান থেকে শুরু করি নাকি? তাহলে প্রথমে কত বলো? প্লাস প্লাস ভিসিসি ভিসিসি, এদিকে মাইনাসের মাইনাস আইসিআরসি আরসি, এদিকে মাইনাস আইইআরই না, এটা আগে বলে নাও, এই যে মাইনাস ভিসিই ভিসি, তারপরে এখানে মাইনাস আইইআরই। এখন আই সমান অ্যাপ্রক্সিমেটলি আমরা আইসি লিখতে পারি না? জি স্যার। তাহলে আই ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি আইসি। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের এখানে তুমি যদি এখন সলভ করো, তাহলে সলভ করলে কি পাওয়া যাবে? এই ভ্যালুটা পাওয়া যাবে, ভিসি। দেখো সলভ করে এটা পাওয়া যাবে, সলভ করো। হয়ে গেছে? তোমার ইকুয়েশন তো এটা ছিল, জি স্যার হয়েছে। ঠিক আছে? তাহলে এই তো তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের কারণে এখন তোমার এটা কি হবে? এটা বেটার পারফরমেন্স হবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এটা কাজে লাগবে পরে। দেখো, ইমিটারের মধ্যে রেজিস্টার ছিল কি? এখানে ইমিটারের রেজিস্টারের ভ্যালুটা কি ছিল? আরই, তাই না? জি স্যার। এটা যখন বেজের সাথে ইউজ করলা, বেজ কারেন্টের সাথে ইউজ করছো, তখন এটা কি হয়ে গেল? বিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তাই না? এটা আমরা দেখলাম। এখন এইটাকে একটু মনে, বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগে। এটার সিগনিফিকেন্সটা হলো, একটা রেজিস্টার আছে ইমিটার সার্কিটে, আমরা এটাকে মেজার করতে চাচ্ছি বেস সার্কিট থেকে। তার মানে উই হ্যাভ টু ট্রান্সফার দ্য ইমিটার রেজিস্টার টু দ্য বেস সার্কিট, ঠিক আছে? তাহলে এটা ছিল কোন সার্কিটে? ইউনিটের সার্কিট ইমিটার সার্কিটে। আমরা নিতে চাচ্ছি কোথায়? বেস সার্কিট বেস Base সার্কিটে। circuit. আচ্ছা, ইমিটার সার্কিটে যখন ছিল তখন তার কারেন্টের ভ্যালু বেশি ছিল, আর বেস সার্কিটে যখন সে যাবে তখন তার কারেন্টের ভ্যালু কমে যাবে। তাহলে ভোল্টেজ ড্রপটা যদি ফিক্স করতে চাও, তাহলে ইমিটার কারেন্ট এবং বেস কারেন্টের যে রেশিও, সেই রেশিও দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে বেসে ট্রান্সফার করতে হবে। এক্সাক্ট ভ্যালু কত? এক্সাক্ট ভ্যালু হলো বেস কারেন্ট এবং ইমিটার কারেন্টের মধ্যে রিলেশন হলো কি? আই ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি, ঠিক আছে? তাহলে বেস থেকে, এই ইমিটার থেকে কোন রেজিস্টার, দেখো এখানে একটু বোঝানো আছে, এই যে আমার ইমিটারের রেজিস্টারটা আছে, ইমিটার থেকে রেজিস্টারটাকে আমি যদি ইকুয়েশন লিখি, তাহলে এই রেজিস্টারটা তোমার কি হবে? বেস সার্কিট থেকে যখন দেখা হবে, দেখো এখানে বেস কারেন্ট শুধু ফ্লো করছে, তাই না? এই যে এই বেস কারেন্ট, sir. এখানেও বেস কারেন্ট, তখন রেজিস্টারের ভ্যালুটা কি হয়ে গেল? বিটা প্লাস Beta plus 1 into R. ঠিক আছে? এইটা কোন বইতে বলে যে বিটা রুল। কি রুল? Beta rule. বিটা রুল। কেন? এই ওয়ানটাকে অনেক সময় আমরা কনসিডার করি না, অনেক জায়গায় করি না। যেমন একটু আগে আমরা করি নাই, আইসি সমান আইবি বললাম না? জি স্যার। তাহলে আই কে যদি আইসির সমান বললো, তাহলে আইসির সাথে আইবি এর রিলেশন কি? বিটা। Beta. তাহলে অনেক বইতে ওয়ানটা লিখে না। তাহলে না লিখলে কি দাঁড়াইলো বলতো? যে ইমিটারের কোন রেজিস্ট্যান্স কে বেজে ট্রান্সফার করতে হইলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হলো? Beta দিয়ে। বিটা দিয়ে। ঠিক একই ভাবে বেজের কোন রেজিস্ট্যান্স কে তুমি যদি ইমিটারে ট্রান্সফার করতে চাও, তাহলে এটা বিটা দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। which is called বিটা রুল, ঠিক আছে? মনে থাকবে, এটা আমাদের বিভিন্ন কাজে লাগবে। বেস থেকে কোন রেজিস্ট্যান্স কে ইমিটারে ট্রান্সফার করতে চাইলে তখন এটা বিটা দিয়ে ডিভাইড হবে, আর ইমিটার থেকে কোন রেজিস্ট্যান্স কে বেজে ট্রান্সফার করলে সেটা বিটা দিয়ে মাল্টিপ্লাই হবে। কেউ যদি বিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো, ফাইন, সমস্যা নেই। স্যার কোশ্চেন থাকলে বলো। স্যার বইতে হচ্ছে স্যার সবগুলা বিটা দিয়েই করছে স্যার। এখন হচ্ছে স্যার আমি বিটা প্লাস 1 দিয়ে করছিলাম স্যার, হচ্ছে প্রত্যেকটা ম্যাথেই মোটামুটি স্যার প্রত্যেকটা আনসারে
0.3 এর মতো স্যার ডিফারেন্স হয় স্যার, এখন কোনো এটা সমস্যা কি নেই, প্রবলেম যে হবে? কোনো সমস্যা নেই, তুমি তো আরো এক্স্যাক্টলি করেছো, কোনো সমস্যা নেই, তোমারটা আরো একিউরেট। আচ্ছা স্যার, জি ঠিক স্যার, আছে, আর কেউ যদি বিটা দিয়ে করে তাহলেও আমি মার্কস দিব, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা একটা হলো প্র্যাকটিক্যাল আর একটা হলো থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল হলো বিটা প্লাস 1 আর প্র্যাকটিক্যালটা হলো বিটা। কেন বিটা? কারণ তোমার পয়েন্ট সামথিং ভেরি করেছে না। আমরা প্র্যাকটিক্যালি 1 ভোল্ট 0.5 ভোল্ট পয়েন্ট সামথিং এর মধ্যে ভেরি করলে সেটা খুব একটা সিগনিফিকেন্ট ধরি না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই 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 ইয়েটা পেলাম না আউটপুট থেকে, এই ইকুয়েশন এই দেখো তো 4.24 এই ইকুয়েশনটা পেয়েছি কিনা। জি স্যার। তাহলে এখান থেকে তুমি যদি লোড লাইন ড্র করতে চাও, এখান থেকে দুইটা পয়েন্ট বের করা যাবে কিনা। প্রথমে আইসির ভ্যালু 0 ধরো, আইসির ভ্যালু 0 জি ধরলে স্যার, ভিসির ভ্যালু কত হয়, ভিসিসি। BCC এই যে পয়েন্টটা বের করলাম এটা কোন অ্যাক্সিসে পড়লো, X axis এক্স এক্স অ্যাক্সিসে। কেন আমি এই যে এক্স অ্যাক্সিসের ওয়াই এক্স অ্যাক্সিসের আই ভ্যালুটা 0 ধরেছি। ওয়াই সাথে কাটো 0। হ্যাঁ, এইবার তুমি এই ভিসি কে 0 ধরো। এবার IC এর আইসি আইসি ইকুয়াল টু হবে বিসিসি বাই আরসি প্লাস আর ই। RE হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে লোড লাইন ক্যালকুলেট করার এবার ফর্মুলাটা কি হলো, একটু চেঞ্জ হলো, তাই না? আগে লোড লাইন ক্যালকুলেট করেছিলাম শুধু কি দিয়ে ভাগ করেছিলাম, আরসি দিয়ে। এইবার ভাগ করতে হবে তোমার RC plus RE আরসি প্লাস আরই দিয়ে। এই যে যেমন এখানে একটা একটা একটু দেখে নাও, সব ম্যাথ তো করানো যাবে না। যেমন এখানে কত ভোল্ট ছিল, 12 ভোল্ট। 12 তাহলে volt এটা লোড লাইন যখন ড্র করব কোথা থেকে শুরু হবে, 12 এর 12 থেকে। এক্স অ্যাক্সিসে 12 ভোল্ট থেকে শুরু হবে। ওয়াই অ্যাক্সিস এটা বের করতে হলে কি করতে হবে, 12 ভোল্ট কে আরসি প্লাস RC plus RE দিয়ে ডিভাইড ডিভাইড করতে হবে। করতে হবে। তো আরসি এর ভ্যালু কত দেয়া আছে, 2 কিলো আর এর ভ্যালু কত দেয়া আছে, 1 কিলো 1 কিলো। ডিভাইড করলে কত হচ্ছে, 3 4 4। তাহলে এই যে 4 দেখো এখানে মাইক্রো 4 এ এসে শেষ হবে। ওয়াই অ্যাক্সিস এটা কত হয়ে যাবে, 4 মাইক্রো অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো না, মিলি অ্যাম্পিয়ার। ভোল্টেজকে কিলো milliampere দিয়ে ভাগ করেছো। তাহলে এইখানেও আমরা একই ম্যাথ আমি করে দেখিয়েছি। দেখো এখানেও ঠিক একই ভাবে আমি অপারেটিং পয়েন্ট সেট করেছিলাম। বিটা এর ভ্যালু কত ধরেছি, ফিক্সড ভ্যালুতেও যা ধরেছি এখানেও তাই। ওই ফিক্সড বায়াসেও 145 ধরেছিলাম, এখানেও 145 ধরা হয়েছে। তাহলে 145 এর জন্য আবার মিডল পয়েন্টে অপারেটিং পয়েন্টটা সেট করা হলো। একটু আগে তোমরা দেখেছো বিটা এর ভ্যালু মিনিমাম ধরা হয়েছিল কত, ফিক্সড বায়াসের 40 40, ম্যাক্সিমাম কত ধরা হয়েছিল 250 250। তাহলে এখানে ক্যালকুলেশন মেথডটা তো এই মুহূর্তে এই ইকুয়েশনটা বের করেছো তোমরা নাকি, বেস কারেন্টে ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি প্লাস বিটা প্লাস 1 আরই, এটা বের করে আসলাম না। জি স্যার আচ্ছা আমি একটা মেয়ে আর একটা ছেলে একই ভয়েস মনে হচ্ছে, আর বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা, বুঝতেছো নাকি? নতুন জিনিস কিন্তু পড়াচ্ছি না এখনো, ভেরি সিম্পল ইজি জিনিসই পড়াচ্ছি, তারপরেও রিভিউ করতেছি। এখন তোমাদের মাঝে মধ্যে অন্য জায়গার থেকে আমি যদি একটু রেসপন্স পাই তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, বাকিরা বুঝতেছে কিনা। আচ্ছা প্রথমে আমি বেস কারেন্ট বের করব। এই ইকুয়েশন কি মনে পড়তেছে তোমাদের, একটু আগে বের করে আসলে? জি স্যার। তাহলে এখানে ভ্যালু বসাও এই সার্কিট থেকে। রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে, বেজের ভ্যালু 600, আর ভিসিসির ভ্যালু দেয়া আছে 12, তারপরে তোমার আরসির ভ্যালু দেয়া আছে, আর এর ভ্যালু দেয়া আছে কত 1, আর এর ভ্যালু এটা 1 হবে তাই না, 1 হবে। আচ্ছা তাহলে তোমার কি হলো, ওই যে বিটার ভ্যালুটা আইবি এর ভ্যালুটা বের হয়ে গেল। এখন আইবি এর ভ্যালুটা বের হয়ে যাওয়ার পরে তোমার কি করতে হবে, এটাকে বিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বিটা দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার 2 আসলো, আর এখানে অপারেটিং পয়েন্ট সেট হয়ে গেল। তুমি যদি এখন প্রসেসটাকে রিপিট করো, তাহলে রিপিট করলে দেখা যাবে এটা একটু দেখতে হবে আমাকে, হয় আমি এই সার্কিট আঁকতে ভুল করেছি, যে তোমরা এই পিডিএফটা চেয়েছিলে আমি দেই নাই কেন, আমি কেবল লিখেছি কোনো রিভাইজ করা হয়নি। তাহলে এই যে পড়তে গিয়ে একটু রিভিশন হচ্ছে, আমার হয়তো ক্যালকুলেশনটা দেখতে হবে যে এখানে 1.5 এ যদি ক্যালকুলেশনটা ঠিক থেকে থাকে তাহলে কি সার্কিটে ঠিক করবা, এখানে 1.5 ইউজ করতে হবে। ঠিক আছে,
আমার মনে হয় 1.5 হবে না, কারণ এখানে তো আমি লোড লাইন তো ঠিক আছে 1 ধরেই, তাই না? আচ্ছা এটাকে একজন ক্যালকুলেট করো দেখি। আচ্ছা পরে করো, এটা হয়তো ভ্যালুটা একটু চেঞ্জ হতে পারে যদি এখানে আমরা 1 বসাই, কিন্তু প্রসেসটা তো ঠিক আছে নাকি? জি স্যার 15 মাইক্রোঅ্যাম্পিয়ার আসে। এই 1 ধরে করলে, তাই না? জি তাহলে এটা স্যার। 15 হবে আর কি, একটু চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো আমরা একই জিনিস যদি করি যে বিটা এর ভ্যালু একবার 40 দিয়ে একবার করব, আবার বিটা এর ভ্যালু 250 দিয়ে একবার করব, তাহলে আগের মতো রেজাল্ট হবে। এবার অপারেটিং পয়েন্ট চেঞ্জ হবে ঠিকই, কিন্তু ইসের চাইতে ভালো, ফিক্সড বায়াসের চাইতে দেখো একটু বেটার। বেটার ফিক্সড বায়াস তো এখানে চলে আসছিল, তাই না? জি স্যার, আবার একবার নিচে চলে হ্যাঁ যাও। এইটা এখানে চলে গেছে, তাহলে এটা বেটার। অপারেটিং পয়েন্টটা একটু ভালো সে স্টেবিলাইজ করতেছে। কেন স্টেবিলাইজ করতেছে? কারণ এই যে ইমিটারে আমরা এখানে কি করলাম, রেজিস্ট্যান্স ইউজ করি। রেজিস্টার ইউজ করলাম। তাহলে দেখো এই ফিক্সড বায়াস সার্কিট সলভ করতে হইলে তোমাদের ইকুয়েশন মনে রাখতে হবে কোনটা? ইকুয়েশন মনে রাখতে হবে হলো সিম্পলি IC is equal to IB is equal to এই যে BCE BCC minus VB minus plus VB divided by RB plus beta plus RE. এইটা, আর এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। আরেকটা তো আমরা জানি যে IC is equal to beta into IB, আর বাকি সব সলভ করতে পারবে। মানে এইটার যদি স্টেবিলিটি আমরা বের করি, তাহলে এটার স্টেবিলিটি ফ্যাক্টরটা কি হবে, একটু বেটার হবে। সেটা আমি এখানে আবার করেছি। একটু আগে যে স্টেবিলিটি বের করেছিলাম ফিক্সড বায়াসের ভ্যালু কত ছিল বলো তো? Beta. বিটা প্লাস 1 অর বিটা। তাহলে এটার জন্য তুমি যদি সেই একই প্রসেসে করো, তাহলে এটার ভ্যালুটা এরকম আসবে, একটু জটিল একটা এক্সপ্রেশন, দেখেছো? এই যে জি স্যার। এই জটিল এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন পরে এক জায়গায় আমরা অ্যানালাইসিস করব যে এটার সিগনিফিকেন্সটা কি, কোন ভ্যালুর উপরে এটা কিভাবে ডিপেন্ড করছে। আপাতত এটা ছেড়ে যাই নাকি? এখানে এটার সিগনিফিকেন্স এটা আরপি এর উপর ডিপেন্ড করবে, আর এর উপরে ডিপেন্ড করবে। অথবা যদি আমি একটু বলে দেই, এই খেয়াল করো, এখানে আর এর ভ্যালু যদি বাড়াও আর আরবির ভ্যালু যদি কমাও, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা ছোট হবে। ঠিক আছে, আর এর ভ্যালু বাড়াইতে হবে, কারণ আর এর ভ্যালু একটু বাড়াইলে নিচে অনেক বড় হয়ে যাবে, দেখো, কারণ এটা বিটা প্লাস 1 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আর আর এর ভ্যালু, এই আরবির ভ্যালু কি করতে হবে, কমাতে হবে, কারণ উপরে আরবির ভ্যালুটা সরাসরি মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দেখেও বোঝা যাবে না, তোমরা এখন কোশ্চেন করতে পারো স্যার উপরে আরইও তো আছে, সেই জন্য এটা একটু গ্রাফ এঁকে দেখাতে হবে যে কিভাবে এটা ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। কার ভ্যালু বাড়াইতে হবে বলছি? আর এর ভ্যালু বাড়াতে হবে। আর কোনটার ভ্যালু কমাতে হবে? আরবি। আরবির ভ্যালু কমাতে হবে, তাহলে এইটার স্টেবিলিটি ফ্যাক্টরটা বেটার হবে। তাহলে আমাদের এই ইসের বায়াস শেষ হয়ে গেল, ইমিটার বায়াস শেষ হলো, ইমিটার বায়াস শেষ। এখন ইমিটার বায়াস শেষ হলে তোমরা যদি পিএনপি ট্রানজিস্টর দিয়ে এই বায়াসিংটা করতে চাও, তাহলে কি হবে? একই হবে, একই, জাস্ট পোলারিটি ডিফারেন্ট। পোলারিটি ডিফারেন্ট হবে। তাহলে এই যে দেখো এইখানে এই যে এইটা কি বায়াস, এটা ইমিটার বায়াস না ফিক্সড বায়াস? ফিক্সড বায়াস। তাহলে এইভাবে তুমি যদি ফিক্সড বায়াস করতে চাও, তাহলে হায়ার পটেনশিয়ালে রাখতে হবে কাকে? ইমিটারকে। কিন্তু ইমিটার তো দিয়েছো কোথায়? গ্রাউন্ডে। তাহলে আমরা এটাকে যদি বলি গ্রাউন্ড, তাহলে কালেক্টরটা দিতে হবে লোয়ার পটেনশিয়ালে। তাহলে এই যে -18 ভোল্ট দেয়া আছে, বুঝেছো? জি স্যার। মাইনাস, তাহলে এটা যদি মাইনাস ভোল্ট নেগেটিভ ভোল্টেজ হয় আর এটা যদি 0 ভোল্টেজ হয়, কোনটা হায়ার পটেনশিয়ালে আছে? ইমিটার। ইমিটার। তাহলে ইমিটার থেকে হায়ার পটেনশিয়াল থেকে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, এই যে কারেন্ট যাচ্ছে, যে এখানে কি হবে, ইমিটার এই যে ডিভাইসের অ্যারো অনুযায়ী গেল, একটা ইনকামিং দুইটা আউটগোয়িং, যে সে একদম লোয়ার পটেনশিয়ালে যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি চাইলে সার্কিট এইভাবেও ড্র করতে পারো যে আমি নেগেটিভ ভোল্টেজ আমার সিস্টেমে নাই, আমি মাইনাস ভোল্টেজ দিয়ে সার্কিট ড্র করতে চাচ্ছি না, পজিটিভ ভোল্টেজ দিয়েই ড্র করতে চাচ্ছি। তাহলে গ্রাউন্ড হলো, গ্রাউন্ডে চলে যাবে কে? আইসি। কালেক্টরটা গ্রাউন্ডে চলে যাবে। আর এই ইমিটারটা চলে যাবে হলো এই যে হায়ার পটেনশিয়াল। তাহলে এইটা কিন্তু দেখো, এটা কিন্তু ফিক্সড বায়াস, ঠিক আছে,
এটা ফিক্সড বায়াস। ফিক্সড বায়াস। কোন ট্রানজিস্টরের জন্য? পিএনপি। পিএনপি ট্রানজিস্টরের জন্য। তাহলে এখানে তুমি যা ইকুয়েশন ইউজ করেছো না একটু আগে, সেই একই ইকুয়েশন ইউজ করে এটার ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। একই ইকুয়েশন ইউজ করে ক্যালকুলেশন। কিভাবে? ধরো কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, তো এই যে এখান দিয়ে বেস কারেন্ট যাচ্ছে, তাহলে বেস কারেন্ট যাওয়ার পথে এখানে কতটুকু ড্রপ হবে? ভিবিই। আর এখানে ছিল কত ভোল্ট? ভিসিসি। তাহলে আমাদের ফর্মুলাটা হবে যে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি, এটা হবে আইবি এর সমান। এই একই ইকুয়েশন হলো, এখানেও ঠিক একই ইকুয়েশন হবে, শুধু সার্কিটটা একটু চিনে রাখতে হবে যে এটা যদি পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে কিভাবে সার্কিটটাকে ড্র করব। আচ্ছা বলো, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই যে এই সার্কিট, এই দুইটা সার্কিটের মধ্যে নিজেরা ভালো মতো দেখে তারপরে বলো। না স্যার, কোশ্চেন নেই। বাকিদের নাই স্যার। নাই, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এরপরে একটা বায়াস আছে, এটা কালেক্টর টু বেস বায়াস। এই কালেক্টর টু বেস বায়াসটা অধিকাংশ বইয়েই নেই, বয়েল স্টেটের বইও আছে, ঠিক আছে? আমি কিন্তু পড়াইছিলাম না তোমাদের, এটা প্র্যাকটিক্যালি ইউজ হয় না। তাহলে আমার মনে হয় এটা বাদ দিয়ে যাই নাকি, না পড়াই দিব? স্যার পড়ালে মনে হয় পরীক্ষায় না আসলে স্যার, পড়ানোর দরকার নাই এরকম? না স্যার না পড়ি স্যার স্যার। না, পড়ালে ভালো হয়। আচ্ছা, এইটার আরেক নাম হলো একটা কি বললাম আমরা, কালেক্টর টু বেস বায়াস। হ্যাঁ, এটা আরো অনেক নাম আছে। কালেক্টর ফিডব্যাক কনফিগারেশন। এই যে বেস বায়াস উইথ কালেক্টর ফিডব্যাক, অথবা সিম্পলি কালেক্টর ফিডব্যাক বায়াস, কালেক্টর ফিডব্যাক বায়াস, ঠিক আছে? আচ্ছা, কেন এটা বলা হলো? এক মিনিট। হ্যাঁ হিমাংশু, হ্যাঁ ক্লাসে আছি, বলো ইম্পর্টেন্ট কি আছে বলো, বলে ফেলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কালেক্টর ফিডব্যাক কেন বলা হলো দেখে বুঝো কিনা? স্যার কালেক্টরে আমি একটা রেজিস্ট্যান্স ইউজ করেছি, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই না? কালেক্টরের রেজিস্ট্যান্স, কালেক্টরে সেই জন্য এটা কালেক্টর ফিডব্যাক। আবার আরেকটা নাম দিলাম কালেক্টর টু বেস বায়াস। কেন? দেখো, এটা ভিসিসির ভোল্টেজ দিয়ে বেসকে বায়াস করা হয় নাই, কালেক্টরের ভোল্টেজ দিয়ে বায়াস করা হয়েছে, তাই না? এই যে জি স্যার। কালেক্টরের ভোল্টেজ দিয়ে, সেজন্য এর নাম হলো কি কালেক্টর টু বেস বায়াস। আচ্ছা, এখানে আমি লুপ করি নাই, কিন্তু আমার মনে হয় এখন তোমরা বুঝবে। এইখানে একটা লুপ আছে, ঠিক কিনা? জি স্যার। কারণ ব্যাটারি যেহেতু গ্রাউন্ডের সাথে লাগানো আছে, সেই জন্য এটা একটা লুপ, আমি এটাকে লুপ বলেছি, ঠিক আছে? তাহলে প্রথমে ভিসিসি প্লাস দিয়ে শুরু করো। এইখানে গ্রাউন্ড থেকে কোথায় চলে গেছো? ভিসিসি তে চলে গেছো, তাহলে ভিসিসি কি হলো? হ্যালো, আমরা এই ইনপুট সার্কিটটাকে অ্যানালাইসিস করে আইবি এর ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে এইটা একটা লুপ, এটা যে একটা লুপ সেটা তোমরা বুঝো কিনা? জি স্যার। জি স্যার। কিভাবে লুপ? কারণ ব্যাটারি তো পজিটিভ টার্মিনাল হবে এখানে, নেগেটিভ টার্মিনাল কোথায় যাবে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে। তাহলে এটা একটা লুপ। একটু আগে ওইভাবে লুপ একে দেখাইছি, এখন সরাসরি এটাই বুঝতে হবে এটা একটা লুপ। তাহলে এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে তোমরা ধরে নাও, তোমরা খাতায় লিখো, গ্রাউন্ড থেকে আমি পজিটিভ ভিসিসি তে গেলাম, প্লাস বিসিসি। প্লাস ভিসিসি, রাইট। তার নিচে নামলাম, মাই আইসি প্লাস আইবি ইনটু আরসি। আরসি মাইনাসে, তাই তো? এইখান থেকে গেলাম মাইনাস আইবি ইনটু আরসি, আরবি। এখান থেকে এখানে গেলাম
মাইনাস ভিবি ভিবি, ঠিক আছে, ইকুয়ালস 0 মাইনাস প্লাস না, এই যে প্লাস থেকে মাইনাসে গেছো তো সেজন্য মাইনাস। মাইনাস এখন এখানে কি আছে দেখো, এই তুমি যে ইকুয়েশন লিখেছো সেই ইকুয়েশনের মধ্যে কি আছে, আইসি আছে না? আইবি আচ্ছা, আইসির পরিবর্তে আমি আইবি লিখতে চাচ্ছি, কি হবে বলো? বিটা আইবি বিটা আইবি, তাহলে বিটা আইবি হবে। তাহলে তুমি যদি এখন সব কমন নাও, এই যে আইসির পরিবর্তে কি লিখেছি, বিটা আইবি, এই টার্ম গুলোর থেকে তুমি যদি আইবি কমন নাও তাহলে আমি কি পাই দেখো, আইবি কমন নিলে বিটা প্লাস 1 আর সি, আর এখানে হলো কি মাইনাসও নিয়ে নিলাম মনে করো, তাহলে প্লাস হয়ে গেল কত আরবি, আর ওই পাশে ওরা চলে গেল, তাহলে কি হলো ভিসিসি মাইনাস ভিবি, তাহলে ভাগ করে আমি কি পেলাম, এটা আইবি এর ভ্যালু পেয়ে গেলাম। এইটা সিম্পল অ্যালজেব্রা করে এখানে চলে আসছো, সবারই বোঝা উচিত, কারো কনফিউশন থাকার কথা না। তারপরেও যদি থাকে বলো দেখি কারো কোথাও কনফিউশন আছে কিনা। কেভিএল থেকে আমি এটা পেলাম, এই সবাই কি বুঝেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইটাকে কম্পেয়ার করো তো তুমি ইমিটার ফিডব্যাকের সাথে। আর কি সেম জায়গায় জাস্ট শুধু হচ্ছে আই ছিল। আরসি জায়গায় তাইলে আমরা যে নামটা বলতেছি ঠিক আছে না, ওখানে কালেক্টর ইমিটারের রেজিস্ট্যান্স ছিল, সেই জন্য ছিল এখানে আর ই, আমরা বলছি তখন ইমিটার ফিডব্যাক। আর এখন এখানে কালেক্টরের রেজিস্টার আছে, কালেক্টর এক্সপ্রেশনেও আরসি চলে আসছে, সেই জন্য এর নাম হয়ে গেল কি কালেক্টর। কালেক্টর ফিডব্যাক। আর বাকিগুলো কিন্তু সেম, এখন বাকি যে জিনিসগুলো আসতেছে সেগুলো মোটামুটি সেম, আইসি সমান এটা হবে। এখন আউটপুট সার্কিটে আবারই বসাও, এই আউটপুট সার্কিটে এই কেভিএল অ্যাপ্লাই করো, এখানে কেভিএল অ্যাপ্লাই করো, আর বেস কারেন্টটাকে নেগলেক্ট করো। বেস কারেন্ট তো কালেক্টর কারেন্টের তুলনায় অনেক ছোট, তাই না? ঠিক আছে, এখানে বেস কারেন্টটাকে নেগলেক্ট করো, যেমন আমরা অনেক সময় ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট সমান বলি। তাহলে নেগলেক্ট করলে তুমি এই ইকুয়েশনটা লিখে, হ্যাঁ বলো কি হলো, ফর্মুলাটা কি আসলো, ভিসিসি মাইনাস ভিসিসি মাইনাস কত হবে, এটা নেগলেক্ট করলে আইসিআরসি আইসিআরসি। আইসিআরসি। এই ইকুয়েশনটা কার মতো হয়ে গেল, এটা কি ফিক্সড বায়াসের মতো হইলো না ইমিটার ফিডব্যাকের মতো হইলো? ফিক্সড বায়াস। ফিক্সড বায়াসের মতো, কারণ আইবি যদি নেগলেক্ট করি, ইনফ্যাক্ট এখানে তো আরই নাই, আরই না থাকলে তো আমার ইমিটারের মতো হবে না। তাহলে এই তো এরপরে বাকি ম্যাথ আছে, ম্যাথ তো ইকুয়েশন বসাইলেই হয়ে যাবে। আর এরপরে আমি অবশ্য স্টেবিলিটি সবকিছু ক্যালকুলেট করেছি। হ্যাঁ, এটা কিন্তু আরেকটু বেটার, দেখেছো, ওই একই ভাবে করা হয়েছে, 250 জন্য 40 জন্য করা হয়েছে, কিন্তু এটা আরেকটু ভালো। এই আচ্ছা যাক, এটা থেকে আমাদের আমি পরীক্ষায় কোশ্চেন টোশ্চেন দেবো কিনা আমি জানি না, নাও দিতে পারি, কারণ অত ভালো করে পড়ানো হয় নাই। নেক্সট যেটা আসবে সেটা হলো কি বায়াস, ভোল্টেজ ডিভাইডার বায়াস। এইটাই হলো ইম্পর্টেন্ট, এইটাই সব জায়গায় ইউজ করা হয়, এটা আমাদের ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের সেই ভোল্টেজ ডিভাইডার বায়াসের সার্কিট। কোশ্চেন হলো কেন আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটটা বেশি ইউজ করি? বিকজ ইট প্রোভাইডস মোস্ট স্টেবিলাইজড অপারেটিং পয়েন্ট। এই যে 4 ধরনের বায়াসিং সার্কিটের মধ্যে সবচেয়ে ভালো স্টেবিলিটি প্রোভাইড করে কোন বায়াস সার্কিট? ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট। ডিভাইডার বায়াস। হ্যাঁ, এখন বলো এটার নাম কেন ভোল্টেজ ডিভাইডার বায়াস হলো? এটার কি অন্য নাম আছে আর কোনো না টিচার একটাই নাম? এটা সেলফ বায়াস আছে, এটার আরেক নাম হলো কি সেলফ বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াসের আরেক নাম কি? সেলফ বায়াস। সেলফ বায়াস। হ্যাঁ, তাহলে এটা কেন ভোল্টেজ ডিভাইডার বায়াস হলো কেন বলো তো? ভিসিসি আর1 আর আর2 দুইটার মধ্যে দুইটা রেজিস্টারের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে হচ্ছে ডিভাইড হয়ে ভোল্টেজ যাচ্ছে। ডিভাইড হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেয়া হয়েছে, সেই জন্য এর নাম হলো ভোল্টেজ ডিভাইডার বায়াস। স্যার 11টা বাজে একটা ক্লাস আছে আমাদের। ও, তাহলে আমরা তো আসলে আগাতে পারি না, আমরা তো শুধু কথা বলি, পড়া তো আগায় না। ঠিক আছে, তাহলে রিভিশন শেষ হয়ে যাবে কি হলে? হ্যাঁ
সরি স্যার এটা সহ আরো কিছু টপিক আছে স্যার, এগুলো নেক্সট ডে পড়লে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি, তোমরা ছেড়ে দাও, সমস্যা নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম।